সাহিত্যের অন্যতম বিখ্যাত গল্পকার তথা বাংলার মপাসা নামে খ্যাত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পের যেসব বিষয়ে আলোচনা করব তা হলো গল্পের বিষয় সংক্ষেপ, গল্পের প্রধান ও অপ্রধান চরিত্রের সম্পূর্ণ আলোচনা, গল্পকারের পরিচিতি তথা জীবনী, গল্পের উৎস, গল্পের নামকরণ, গল্পের প্রেক্ষাপট, তাৎপর্যমূলক আলোচনা, সম্পূর্ণ পাঠ্য বা টেক্সট অনুযায়ী ঘটনাক্রম বিশ্লেষণ। সবশেষে আলোচনা করব এমসিকিউ টাইপ কোশ্চেন অ্যান্সার ডিসকাশন। এই সমস্ত আলোচনা মন দিয়ে শুনলে পরীক্ষায় সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে, কারণ দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 3 এর এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। আমার সম্পূর্ণ আলোচনাটি মন দিয়ে শুনলে আলাদাভাবে কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করতে হবে না। গল্পের বিষয় হচ্ছে পীরগঞ্জে জমিদার বাবুর মেয়ের বিয়েতে যাওয়াকে কেন্দ্র করে গল্পে মোল্লার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে আদরিণী নামে একটি হাতির আগমন ঘটে। 2000 টাকার বিনিময়ে উক্ত মোক্তার মহাশয়ের বাড়িতে আদরিণীকে নিয়ে আসা হয়। এখানে আদরিণী হলো একটি হাতির নাম। 5 থেকে 6 বছর পর যখন বাড়িতে নানা কারণে আর্থিক অনটন শুরু হয়, তখন আদরিণীকে বিক্রি প্রসঙ্গ ওঠে, কিন্তু সন্তান সম আদরিণীকে বিক্রি করতে নারাজ জয়রাম বাবু। শেষ পর্যন্ত বড় নাতিনীর বিয়ে এবং নানাবিধ উপলক্ষকে এড়াতে না পেরে বামুনহাটের মেলায় আদরিণীকে বিক্রির সিদ্ধান্ত হয়। সেই উদ্যোগ অসফল হলে পুনরায় রসলগঞ্জের মেলায় বিক্রির উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় ও পথের মধ্যে আদরিণীর মৃত্যু হয়। প্রাণপ্রিয় এই হাতির মৃত্যুতে 2 মাস পর জয়রামবাবুর মৃত্যু হয়। এরপরে আলোচনা করব গল্পের প্রধান চরিত্র। গল্পের প্রধান চরিত্র হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়। তিনি খ্যাতনামা মোক্তার বা আইনের প্রতিনিধি, গল্পের প্রধান চরিত্র ও প্রাণী দরদী। দ্বিতীয় চরিত্র কল্যাণী, জয়রামবাবুর জ্যেষ্ঠ নাতনি। কল্যাণীর জন্য প্রত্যক্ষ না হলে পরোক্ষভাবে আদরিণী তথা হাতির করুণ পরিণতি হয়। আদরিণী আদরিণী একটি হাতির নাম। এই আদরিণী হলো গল্পের কেন্দ্রবিন্দু। গল্পের সমস্ত ঘটনা এই হাতিকে ঘিরে আবর্তিত হয়েছে। নগেনবাবু ইনি পেশায় ডাক্তার। ইনার কথোপকথনে পরোক্ষভাবে হাতি বা আদরিণীর প্রসঙ্গ আসে। কুঞ্জবিহারী বাবু ইনি পেশায় উকিল। ইনার মধ্যস্থতায় আদরিণী নামক হাতির আগমন ঘটে। অপ্রধান চরিত্রগুলির মধ্যে রয়েছে পীরগঞ্জের মেজবাবু মহারাজ নরেশচন্দ্র। এরপর আসবো গল্পকার তথা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের জীবনী। জন্ম প্রভাত কুমার মুখোপাধ্যায় 1873 খ্রিস্টাব্দে 3 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের ধাত্রী গ্রামে জন্মগ্রহণ করেন। সাহিত্য সম্ভার প্রভাত কুমার কর্মসূত্রে সিমলায় থাকাকালীন প্রদীপ পত্রিকায় 1304 বঙ্গাব্দের ফাল্গুনী সংখ্যায় তার সিমলা নামে সচিত্র প্রবন্ধ প্রকাশিত হয়। 1 বছর পর সেখান থেকে বদলি নিয়ে তিনি ভারতী পত্রিকায় লেখালেখি শুরু করেন। ছাত্রাবস্থাতেই তার লেখনী সূত্রপাত মূলত গল্পকার ও কিছুটা ঔপন্যাসিক হিসেবে। আবার মানসী ও মর্মবিনাশ সহযোগী সম্পাদক ছিলেন তিনি। ভারতীয় বালক পত্রিকার 1297 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় চিরানব নামে তার একটি কবিতা প্রকাশিত হয়। প্রভাত কুমারের গল্প সংকলনের মধ্যে রয়েছে নবকথা, ষোড়শী, দেশী ও বিলাতি, গল্পাঞ্জলি, গল্পগীতি, পত্রপুষ্প, গহনার বাক্স ও অন্যান্য গল্প, হতাশ প্রেমিক ও অন্যান্য গল্প, বিলাসিনী ও অন্যান্য গল্প। এছাড়াও তিনি প্রথম দিকের সংকলনগুলির কোনো না কোনো গল্প পরবর্তী গল্পে পুনঃসজ্জিত হয়েছে। তাছাড়া কেবল বড়দের গল্পই নয়, শিশু গল্পও লিখেছিলেন তিনি। বিচিত্রধর্মী গল্প রচনার জন্য তিনি বাংলার মপাসা নামে খ্যাত ছিলেন। এছাড়া প্রভাত কুমার কিছু উপন্যাস ও কবিতা লিখেছিলেন। রমা সুন্দরী, নবীন সন্ন্যাসী, রত্নদ্বীপ, জীবনের মূল্য, সিন্দুর কৌটা, মনের মানুষ তার উল্লেখযোগ্য উপন্যাস। 1932 সালে 5 এপ্রিল মাত্র 59 বছর বয়সে কলকাতায় তার মৃত্যু হয়। আদরিণী গল্পের উৎস। আদরিণী গল্পটি প্রথম 1320 বঙ্গাব্দে সাহিত্য পত্রিকার ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তীকালে আদরিণী গল্পটি গল্পাঞ্জলি গ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এরপর আলোচনা করব গল্পের প্রেক্ষাপট। পশুর সঙ্গে মানুষের হৃদ্যতা ভারতীয় সংস্কৃতির এক অমূল্য সম্পদ। মহেঞ্জোদারো, হরপ্পা সভ্যতার ইতিহাস থেকে শাস্ত্রপ্রাণ সর্বত্রে কখনো পশুপতি শিবের বর্ণনা বা কখনো ভারতীয় দেবদেবীর বাহন রূপে প্রসঙ্গ উঠে এসেছে পশুদের নাম। আসলে এর অর্থই হলো পশু বা মানব সম্পর্কের মধ্যে সুসংহত সামঞ্জস্য বিধান এবং জীব ও জগতের মধ্যে সাম্য রক্ষার্থ। সেই ধারা দিয়ে ভারতীয় সাহিত্যের আঙিনাতেও কেন্দ্রীয় চরিত্র রূপে চিত্রিত হয়েছে প্রাণপ্রিয় পোষ্যের সঙ্গে মানুষের স্নেহ সম্পর্কের চিত্র।
বঙ্গ সাহিত্যের ধারাতেও অনন্য হয়ে উঠেছে শরৎচন্দ্রের মহেশ গল্প, বিভূতিভূষণের বুদ্ধি, বনফুলের গণেশ জননী, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লীলা বাহাদুর প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যে এই প্রসঙ্গেই আসে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পের কথা। আদরিণী গল্পটিতে সত্য ঘটনা আখ্যা দিয়ে স্বীকারোক্তি শোনা যায়, আমি মনোকল্পিত ঘটনা লইয়াই অধিকাংশ গল্প লিখিয়া থাকি, তবে কশ্চিৎ কখনো বাস্তব জীবনের এই দুই একটা ঘটনা থাকে বটে, তবে আদরিণী গল্পটি এই নিয়মের ব্যতিক্রম। উহার প্রায় 14 আনা সত্য। গল্পে এত সত্য ঘটনা আর কখনো লিপিবদ্ধ করি নাই। সত্য ঘটনা বলেই হয়তো শ্রেণীর সমাজ বাস্তবতার ঊর্ধ্বে এই গল্পের করুণ পরিণতি গল্পটির একমাত্র আবেদন হয়ে উঠেছে। রবীন্দ্র সমসাময়িক প্রভাত কুমারের গল্পসমূহে মূলত যে সুরগুলি ধ্বনিত হয়, তথা বাঙালি মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত জীবনের কথকতা বা শিক্ষিত যুব সম্প্রদায়ের সমস্যা ও মনুষ্যতর প্রাণীর সঙ্গে মানুষের দরদ ভরা সম্পর্ক, তেমনি মনুষ্যতর মানুষের চিরন্তন সম্পর্কের গল্প আদরিণী করুণ রসাবেদনে পরিপূর্ণ এক চলচ্ছবি হয়ে উঠেছে। 1320 বঙ্গাব্দে ভাদ্র সংখ্যায় ভারতী পত্রিকায় প্রথম গল্পটি প্রকাশিত হয়। গল্পের পরিণতির মধ্য দিয়ে প্রভাত কুমার দেখাতে চেয়েছেন যে সবকিছু ছাপিয়ে চিরন্তন মানবিক অনুভূতিগুলি শেষ পর্যন্ত অটুট থাকে। আদরিণী গল্পে প্রভাত কুমারের এই জীবন দর্শনই চিত্রিত হয়ে উঠেছে। এরপর আলোচনা করব গল্পের ঘটনাক্রম অনুযায়ী পাঠ্য বা টেক্সটের সম্পূর্ণ বিশ্লেষণ। এখানে 7টি পরিচ্ছেদ রয়েছে। আমি প্রত্যেকটি পরিচ্ছেদের বিষয় সংক্ষেপে আলোচনা করব। প্রথম পরিচ্ছেদ, পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিয়ের নিমন্ত্রণ পেয়েছেন নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। যাতায়াতের এক প্রকার বন্দোবস্ত করতেই তারা জনদরদী খ্যাতনামা মোক্তার জয়রাম মুখোপাধ্যায়ের বাড়ি এসে এই খবর জানালেন এবং জানতে চাইলেন জয়রামবাবু নিয়ন্ত্রিত কিনা। জয়রামবাবু 20 বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাঁধা মোক্তার, তাই নিমন্ত্রণ তারই সর্বাগ্রে প্রাপ্য। তিনি নিজের বৈঠকখানায় হুঁকোয় তামাক খেতে খেতে জানালেন তাকেও নিমন্ত্রণ করা হয়েছে। আসলে নগেন্দ্র আর কুঞ্জবিহারী জানতে এসেছেন জয়রাম মোক্তার নিমন্ত্রণ রক্ষা করতে পীরগঞ্জে যাবেন কিনা, কিন্তু ব্যস্ত জয়রামের পক্ষে পীরগঞ্জে যাওয়া সত্যিই অটুট মুশকিল ছিল, কারণ তাতে সোম মঙ্গল কাছারি যাওয়া হবে না, আবার এও সত্য যে পীরগঞ্জে না গেলে বাবুরা দুঃখ পাবেন। নগেন্দ্রের যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু সমস্যা হলো ওই পথে কোনো গাড়ি যায় না। গরুর গাড়িতে গেলে যেতে আসতে 4 দিন সময় চলে যায়, পালকি জোগাড় করা সম্ভব হয় না, তাই জয়রাম বাবুই ভরসা। তিনি যদি রাজবাড়ি থেকে একটা হাতি আনাতে পারেন তবে 3 জনেই হাতির পিঠে চেপে যেতে পারবেন। মহারাজ নরেশচন্দ্র জয়রামের অনেক কালের মক্কেল, তাই জয়রাম হাতির বন্দোবস্তের দাবিতে একটি চিঠি লিখলে তিনি সেই শীঘ্রই তার ব্যবস্থা করবেন, কথা বলাই ভালো। দ্বিতীয় পরিচ্ছেদ, পরদিন রবিবার। জয়রাম রাজা নরেশচন্দ্রকে চিঠি পাঠালেন। তার বয়স এখন 50 পেরিয়েছে। জয়রাম আপাত কঠোর হলেও তার হৃদয়টি কোমল। জয়রামের আদি নিবাস ছিল যশোর জেলায়। বহুকাল আগে তিনি এই গ্রামে মোক্তারি করতে আসেন। ভাড়া বাড়িতে থাকতেন। এখন পাকা বাড়ি, বাগান, পুকুর ইত্যাদি স্থাবর সম্পত্তির মালিক। আমি এই ফাঁকে একটু আলোচনা করব যে মোক্তার কথাটির অর্থ কি। আমরা অনেকেই মোক্তার মানে জানি কি, যে উকিল, কিন্তু না, এখানে মোক্তার আর উকিল এক নন। মোক্তার হলেন একজন আইনি ব্যবসায়ী, যিনি উকিলের সহায়তা করেন। একাধিক মকদ্দমা সুষ্ঠুভাবে চালাতে উকিলের নিয়োজিত কর্মচারী হল মোক্তার। আদরিণী গল্পের প্রধান চরিত্র জয়রাম মুখোপাধ্যায় পেশায় একজন মোক্তার ছিলেন। জয়রাম বরাবরই অত্যন্ত বদরাগী দাম্ভিক মানুষ। একবার এজলাসে ডেপুটি বাবুর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন, এমনকি হাকিমকেও ছাড়েননি। রাগের মাথায় বলেছিলেন যে হুজুরের আইন জ্ঞান জয়রামের স্ত্রীর চেয়েও কম। আদালত অবমাননার 5 টাকা জরিমানা মুকুব করার জন্য 1700 টাকা খরচ করে হাইকোর্ট পর্যন্ত লড়ে জিতেছিলেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে ওনার জয়লাভ বা কারো কাছে মাথা নোয়ানোর পরিচয় আমরা পাই না। কঠিনে কমলে গড়া জয়রাম মুখোপাধ্যায় যেমন প্রচুর টাকা উপার্জন করতেন, তেমন তিনি গরিবদের ধ্যানও করতেন, এমনকি তাদের হয়ে বিনা পয়সায় মামলাও লড়তেন। কাহিনী আবার ফিরে আসে বর্তমানে মাটিতে। রাজবাড়ি থেকে হাতি আসবে, তাই সেই হাতিকে বাঁধার ও তাকে খাওয়ানোর সমস্ত আয়োজন করে রেখেছেন মুখোপাধ্যায় মশাই। কিন্তু সন্ধ্যার আগে পত্রবাহক এসে জানালো হাতি পাওয়া গেল না। শুধু তাই না, মহারাজ বললেন বিয়ের নিমন্ত্রণে যেতে হাতি লাগবে কেন, গরু গাড়িতে যেতে বলো। বৈঠকখানায় উপস্থিত সুধীমণ্ডলীর সামনে জয়রামবাবু লজ্জায় রাগে উত্তেজিত হয়ে উঠলেন। সবাই তাকে সান্ত্বনা দিয়ে আশ্বস্ত করলেন এবং গরু গাড়িতে যাওয়ার পরামর্শ দিলেন। কিন্তু
জেদি জয়রাম যেতে হলে হাতিতেই যাবেন, নইলে যাবেন না বলে ঘোষণা করলেন। এরপরে তৃতীয় পরিচ্ছেদ। অবশেষে লোক মারফত খোঁজ চালিয়ে জয়রামবাবু বীরপুরের জমিদার উমাচরণ লাহিড়ীর কাছ থেকে 2000 টাকায় একটি মাদি হাতি কিনলেন। এই হস্তির নাম দিলেন কি? আদরিনী। এখান থেকেই গল্পের মূল স্রোত শুরু হলো। হাতির আগমনে মুখুজ্জ পরিবারে সাড়া পড়ে গেল। বিপত্নিক জয়রামের বড় বৌমা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আদরিনীকে তথা হাতিটিকে বরণ করলেন। পীরগঞ্জে নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পরে দিন জয়রাম এক প্রকার আভিজাত্যের অহং প্রকাশে হাতি চড়ে মহারাজ নরেশ চন্দ্রের সঙ্গে দেখা করতে গেলেন। মহারাজ জানতে চাইলেন হাতিটি কার। তিনি বিনয় ও শ্লেষ মিশিয়ে তার প্রশ্নের যথাযথ উত্তর দিলেন। এরপরে চতুর্থ পরিচ্ছেদ। এরপর 5 বছর কেটে গিয়েছে। জেলা কোর্টে ইংরেজি জানা নব্যশিক্ষিত অনেক মোক্তার এসেছেন। আগেকার মোক্তাদের কদর কমেছে, ফলে জয়রাম মোক্তারের উপার্জন অনেক কমে গিয়েছে। এদিকে তার 3 ছেলের কেউ রোজগার করে না। 2 জন বিবাহিত এবং তাদের সন্তান আছে। ছোট ছেলে কলকাতায় পড়ালেখা করছে। মুখোপাধ্যায় মশাই ইংরেজি জানেন না বলে এখানকার হাকিমরাও তাকে তেমন শ্রদ্ধা করে না। ছেলেরা রোজগেরে হলে না হয় তিনি এই 60 বছর বয়সে অবসর নিতে পারতেন। আরো বছর খানেক পরে একদিন জয়রামবাবু একটি খুনের মামলার কাজ পেলেন। 3 দিনের সওয়াল জবাবে জয়রাম মোক্তার তার মক্কেলকে নির্দোষ প্রমাণ করলেন। তার মুন্সিয়ানার মুগ্ধ হয়ে নতুন ইংরেজ জজ ভূয়সী প্রশংসা করলেন। জয়রামবাবু আবেগপ্রবণ হয়ে পড়লেন, অথচ তিনি পাস করা উকিল নন, মোক্তার মাত্র। একথা জেনে জজ সাহেব আরও অবাক হলেন। যদিও এটাই ছিল জয়রাম মোক্তারের শেষ মামলা। এরপর তিনি আর কাছারি যাননি। পরের পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ। অর্থনৈতিক অবক্ষয় নেমে এলো জয়রামের জীবনে। খুব টানাটানির মধ্য দিয়ে তার সংসার জীবন অতিবাহিত হতে লাগলো। আশেপাশে সকলেই বলতে লাগলো হাতিটি বিক্রি করে দিতে, তাহলে হাতির পোষায় খরচ বাবদ মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু সন্তান সম হাতিটিকে বিক্রি করতে জয়রাম একেবারে নারাজ। বরং হাতিটি ভাড়া দেওয়ার কথা তার মনে হয়। সেই মোতাবেক তিনি বিজ্ঞাপন ছাপিয়ে শহরের বিভিন্ন স্থানে প্রচার করেন। কিন্তু হাতি ভাড়া নিয়ে তেমন আর আয় হলো না। এদিকে সংসারের খরচ দিনে দিনে বাড়তে লাগলো। বড় নাতি অসুস্থ হওয়ায় তার চিকিৎসার খরচ। এদিকে বড় ও মেজ বৌমার সন্তান সম্ভবা। কয়েক মাস পরে সংসারের সদস্য সংখ্যা বাড়বে। ফলে জয়রামের দুশ্চিন্তার সীমা রইল না। এরই মধ্যে বড় নাতনির বিয়ে ঠিক হলো। অন্যদিকে জয়রামের শেষ আশা ভরসা ছোট ছেলেটিও বিয়ে পরীক্ষায় পাশ করতে পারল না। জয়রামের বন্ধুরা তাকে বোঝালেন হাতিটি বিক্রি করে নাতনির বিয়ে দিতে। বুকে অসীম কষ্ট চেপে রেখে অনেক দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে শেষ পর্যন্ত নিরুপায় হয়ে জয়রাম আদরিনীকে বিক্রির জন্য বামুনহাটের মেলায় পাঠালেন। এদিকে আদরিনী প্রস্থান করা মাত্রই শোকে অভিভূত হলেন জয়রাম। তার 2 পুত্রবধূ অনেক কষ্টে তাকে স্নান করিয়ে আহার করাতে বসালেন, কিন্তু সব খাবার পাতেই পড়ে রইল। জয়রাম কিছুই খেতে পারলেন না। পরের পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদ। মুখুজ্জি মহাশয়ের বড় নাতনি কল্যাণীর বিয়ে স্থির হয়েছে। হাতি বিক্রি টাকা পেলেই গয়না গড়ানো হবে। এমন অবস্থায় আদরিনী ঘরে ফিরে এলো। তাকে কেনার খদ্দের পাওয়া যায়নি। তাকে দেখে সবাই আনন্দিত। জয়রামবাবু যেন হারাধন ফিরিয়ে পেলেন। কিন্তু টাকার সংস্থান হবে কেমন করে? তাই আবার 10 ক্রোশ দূরে রসুলগঞ্জের মেলায় আদরিনীকে পাঠানো হলো। বিদায়ের সময় এবার জয়রাম আর তার কাছে যেতে পারছেন না। কল্যাণীর কাছে শুনলেন যাওয়ার সময় আদরিনী কাঁদছিল। অনুশোচনায় অন্তর্দহনে জয়রামবাবু নীরবে কাঁদলেন। শেষ তথা সপ্তম পরিচ্ছেদ। 7 ক্রোশ পথ অতিক্রম করে মেলায় পৌঁছানোর আগেই আদরিনী গুরুতর অসুস্থ হয়ে পড়ল। পত্র মারফত খবর পেয়ে ঘোড়ার গাড়ি করে ছুটলেন জয়রাম। কিন্তু যখন পৌঁছলেন ততক্ষণে সব শেষ। তিনি দেখলেন আদরিনীর নিথর দেহ আমবাগানে শায়িত। বৃদ্ধ জয়রাম কান্নায় লুটিয়ে পড়লেন এবং কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। আদরিনীর বিচ্ছেদ বৃদ্ধের পক্ষে মেনে নেওয়া নিতান্ত অসম্ভব ছিল। সেই কারণে হয়তো 2 মাস পরে তিনি ইহলোক ত্যাগ করলেন, অর্থাৎ ওনার মৃত্যু ঘটল। এরপরে আলোচনা করব নামকরণ। সমগ্র গল্পের নায়ক জয়রামের প্রাধান্য বেশি থাকলেও গল্পের নাম জয়রাম না হয়ে আদরিনী হলো কেন? প্রতিপত্তিশালী বৃদ্ধ জয়রাম মোক্তারের দম্ভ অহংকারের প্রতীক হয়ে যে আদরিনীর গৃহপ্রবেশ ঘটেছিল, গল্পের পরিণতিতে দেখা যায় অন্তঃসার শূন্য পরিবার, চরম অর্থনৈতিক অবক্ষয় আর বয়সের ভারে নত হয়ে আসা ব্যক্তি জয়রামের একমাত্র অবলম্বন হয়ে ওঠে সেই আদরিনী নামের জীবটি, অর্থাৎ ওই হাতিটি। কর্মহীন অবিবেচক পুত্রদের ছন্নছাড়া জীবন, কনিষ্ঠ পুত্রের বিয়ে পরীক্ষা ফেল হওয়া, নাতি নাতনি সন্তান সম্ভবা
পুত্রবধূদের দায়ভার সব মিলিয়ে ফুরিয়ে আসা জীবনের প্রান্তে তার পোষ্য হাতির গৃহ শূন্য করে চলে যাওয়া গল্পকে ভারাক্রান্ত করে তোলে। পুনরায় হাতিটি গৃহে ফিরে এলে বৃদ্ধের হারানিধি ফিরে পাওয়ার উল্লাস বোঝার গল্পে প্রাণভ্রমরটি স্থানান্তরিত হয়েছে এই মানবেতর স্নেহ সম্পর্কের মধ্যে। পরবর্তীকালে সেই আদরকেই তথা ওই হাতিটিকে যখন আবারও সংসারের সাশ্রয়ের কথা ভেবে বিক্রি করতে পাঠানো হয় এবং যাত্রাকালে হাতিটির সজল চোখের বর্ণনা দেয় কল্যাণী তার ঠাকুরদার কাছে, এসে সে বলে, দাদামশাই, আদরিনী যাবার সময় কাঁদছিল। তখনই প্রমাণিত হয় যে আদরিনী জয়রামেরই আত্মার প্রতিরূপ হয়ে উঠেছে। তাই গল্পের করুণ পরিণতিতে আদরিনীর মৃত্যু জয়রামকে টেনে নিয়ে যায় সংসার যন্ত্রণার পরপারে। এই পরিণতি প্রমাণ করে আদরিনীকে ঘিরেই আসলে গল্পের উত্থান। তার মৃত্যুতে যবনিকাপাত তথা সমাপ্ত। তাই গল্পের শিরোনাম সার্থক হয়েছে। এরপর আলোচনা করব তাৎপর্যমূলক বিশ্লেষণ। অবলা পশুদের কেন্দ্র করে লেখা অনেক উৎকৃষ্ট ছোট গল্প বাংলা সাহিত্যে চিরসম্পদ হয়ে আছে। তেমনই একটি রত্নস্বরূপ প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিনী ছোট গল্পটি। এই তালিকায় আমরা পাবো আরো এক উজ্জ্বল রত্ন, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালাপাহাড়, রমেশচন্দ্র সেনের সাদা ঘোড়া, পরশুরামের লম্বকর্ণ, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লাল ঘোড়া প্রভৃতি। এইসব গল্পের পূর্বসূরি বলা যায় আদরিনী গল্পটিকে। জয়রাম চরিত্রটির মধ্য দিয়ে একটি যুগের ভগ্নাবশেষের ছবি ফুটে উঠেছে। আদরিনী গল্পের জয়রাম মুক্তার ঊনবিংশ শতাব্দীর স্বাধীন জীবিকা অবলম্বী, পরোপকারী এবং আত্মমর্যাদা সম্পন্ন এক গৃহস্থের শেষতম প্রতিনিধি স্বরূপ। এই চরিত্রে যেন ব্যক্তি এবং যুগ এক হয়ে পড়েছে। গল্প যত এগিয়েছে দেখা গিয়েছে বাংলা নভিস এক মক্তার যুগের বিবর্তনে পর্যুদস্ত হয়েছে ইংরেজি পাস মক্তারদের কাছে। জীবিকার শেষ সওয়ালটি করার পর আইন ব্যবসা থেকে তিনি বিদায় নিয়েছেন। এই বলে, আমি উকিল নই, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। জজ সাহেবের কাছে তার কুণ্ঠিত স্বর আক্ষেপে ক্ষীণ হয়ে এসেছে, আমি ইংরেজি জানি না হুজুর। দেশি ভাষার দেশি মানুষগুলো ক্রমেই গুরুত্ব হারিয়েছে যুগের কাছে। হাতি পোষার শৌখিনতা বনাম অর্থনৈতিক অবক্ষয়, আভিজাত্যের অহংবোধ বনাম বাস্তবতার দ্বন্দ্বে পরাস্ত হয়েছেন জয়রাম। সংসারের চাপে তার কন্যা সমা আদরিনীকে বিকিয়ে দিতে বাধ্য হয়েছে। আসলে হাস্যরসিক প্রভাত কুমার আদরিনী গল্পে তার স্বভাবসিদ্ধ কৌতুক বানিয়ে আঙিনা ছেড়ে যুগের ট্র্যাজিকে চিহ্নিত করেছেন। সেই যুগ ক্রমে নিশ্চিহ্ন হতে চলেছে গৃহপালিত পশু পাখি নিয়ে আদরে থাকা একান্নবর্তী সুখী পারিবারিক জীবনযাপন। গল্পের পরিণতিতে প্রিয় পোষ্য হাতিটির নিস্পন্দন দেহখানিকে জড়িয়ে জয়রামের আত্ম ফুটে উঠেছে। গল্পের আঙ্গিক বিশ্লেষণের প্রশ্নে প্রথমে আসা যাক ছোট গল্পটিতে আদরিনী কতদূর সার্থক সেই কথায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্পটিকে আংশিকভাবে গ্রেট শর্ট স্টোরির পর্যায়ভুক্ত করতে চেয়েছিলেন। পাশাপাশি গল্পের চরিত্রগুলির নিজস্ব বৈশিষ্ট্য উজ্জ্বল ও বাস্তবসম্মত। ঘটনা ও চরিত্র সেই যুগের একটি খণ্ডিত চিত্র তুলে ধরেছে। অনাবশ্যক কারুকৃতি বর্জন করে লেখক মূলত অন্তরঙ্গভাবে গল্পরসটুকুই পরিবেশন করতে চেয়েছেন এবং তার এই উদ্দেশ্য সর্বতোভাবে সফল হয়েছে। এরপরে আলোচনা করব এই পাঠ্য আদরিনী থেকে কয়েকটি শর্ট কোশ্চেন। প্রভাত কুমারের আদরিনী গল্পে কটি পরিচ্ছেদ রয়েছে? 7টি। আদরিনী আসলে কে? একটি হাতি। আদরিনী গল্পটি শুরু হয় কোন বারে? শনিবারে। কারা পান চিবোতে চিবোতে এলেন? নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কি খেতে এসেছিলেন? পান। নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু যার নিকটে এসেছিলেন তিনি হলেন জয়রাম মুক্তার। কাদের বাড়ি থেকে নিমন্ত্রণ এসেছিল? পীরগঞ্জের বাবুদের বাড়ি। মেজবাবুর মেয়ের বিয়ে কবে? সোমবার। মেজবাবুর মেয়ের বিয়েতে কোথা থেকে বাই আসছে? বেনারস থেকে। কোথা থেকে খেমটা আসছে? কলকাতা থেকে। মুক্তার মহাশয় হুঁকা টানছিলেন কোথায় বসে? বৈঠকখানায় বারান্দার বেঞ্চিতে বসে। হুঁকোটি নামিয়ে ধরে জয়রাম মুক্তার কোন স্বরে কথা বলেছিলেন? উত্তেজিত স্বরে। কিরকম, আমি নিমন্ত্রণ পাবো না? কিরকম? উক্তিটি বলেছেন জয়রাম মুক্তার। জয়রাম কতদিন ধরে মেজবাবুদের এস্টেটের মোক্তার হিসেবে কর্মরত ছিলেন? 20 বছর। কাকে সকলেই চেনে? জয়রাম মুক্তারকে। জয়রাম মুক্তারের হৃদয়খানি কিরূপ? কুসুমের মতো কোমল। জয়রাম মুক্তারের হৃদয়খানি কিসে ভরপুর? স্নেহ ও বন্ধু বাৎসল্যে।
আপনি রাগ করলেন মুখুজ্যেমশাই, উক্তিটি কার? কুঞ্জবিহারীর। এইভাবে আরো অসংখ্য প্রশ্ন রয়েছে, তবে সম্পূর্ণ আলোচনাটি যদি শুনে থাকো তাহলে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এছাড়া তোমাদের যে পাঠ্য বই রয়েছে সেই বইটা ভালো করে রিডিং দেবে, তাহলে কিন্তু সমস্ত ধরনের এমসিকিউ এসিকিউ তো নেই এখানে, এই এমসিকিউ টাইপের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ।